স্বাগত সবাইকে। ফিরে এলাম পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি 6th পার্ট নিয়ে। আজকে আরো বেশ কয়েকটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শুরু করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? ন্যাশনাল প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? অপশন বি হলো সঠিক উত্তর 1950। ব্যাখ্যা করে নিয়ে একটুখানি কোশ্চেনটার। জাতীয় পরিকল্পনা কমিশন 1950 সালের 15 মার্চ গঠিত হয়। এটি ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কেন্দ্র সরকার দ্বারা গঠিত একটি সংস্থা ছিল। এর মূল উদ্দেশ্য ছিল দেশের সম্পদ ও মানব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা, অর্থনৈতিক সমতা ও সামাজিক ন্যায় নিশ্চিত করা। ন্যাশনাল প্ল্যানিং কমিশন 1950 সালে গঠিত হয় দেশের উন্নয়নের পরিকল্পনা করার জন্য। 2015 সালে এটি বাতিল করে তার পরিবর্তে নীতি আয়োগ গঠন করা হয়, যার লক্ষ্য আরও বিকেন্দ্রীভূত, অংশগ্রহণমূলক এবং গতিশীল উন্নয়ন নীতি তৈরি করা। পরের প্রশ্ন, অমর্ত্য সেন কিসের সাথে যুক্ত? চারটি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। অপশন এ, অর্থনীতির সাথে তিনি যুক্ত। কারণ অমর্ত্য সেন একজন খ্যাতনামা ভারতীয় অর্থনীতিবিদ ও দার্শনিক। তিনি কল্যাণ, অর্থনীতি, দরিদ্র উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। 1998 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে পোভার্টি অ্যান্ড ফ্যামিনস, যেখানে তিনি দেখিয়েছেন দুর্ভিক্ষ শুধুমাত্র খাদ্যের ঘাটতির কারণে নয়, বরং বিতরণ ব্যবস্থার ব্যর্থতার কারণেও ঘটে। পোভার্টি অ্যান্ড ফেমিনস মানে হচ্ছে দারিদ্র্য এবং দুর্ভিক্ষ। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান 1998 সালে। পুরস্কারের ক্ষেত্র হচ্ছে অর্থনীতি। মূল অবদান কল্যাণ, অর্থনীতি ও দারিদ্র্য বিমোচনের তত্ত্বে গুরুত্বপূর্ণ গবেষণা। এর আগেও একজন বিখ্যাত মানুষ নোবেল পেয়েছিলেন, আমরা সবাই তাকে চিনি, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি নোবেল পান 1913 সালে। কিসের জন্য? তার কাব্যগ্রন্থ বিখ্যাত গীতাঞ্জলি। তার ক্ষেত্র ছিল পুরস্কারের সাহিত্য। তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, হাতির দাঁত আসলে কি? চারটি অপশন, রূপান্তরিত ছেদন দন্ত, রূপান্তরিত ক্যানাইন দন্ত, রূপান্তরিত প্রিমোলার দন্ত, রূপান্তরিত মোলার দন্ত। সঠিক উত্তরটি হলো রূপান্তরিত ক্যানাইন দন্ত। কারণ হাতির দাঁত, যাকে ইংরেজিতে টাস্ক বলা হয়, তা মূলত তার উপরের ক্যানাইন দাঁতের রূপান্তরিত রূপ। এই দাঁত সময়ের সাথে বড় হয়ে মুখের বাইরে বেরিয়ে আসে এবং হাতি তা আত্মরক্ষা, খাবার খোঁজা, গাছ খোঁচানো ইত্যাদিতে ব্যবহার করে। বিশেষত আফ্রিকান ও এশিয়ান হাতিদের মধ্যে এ দাঁতের আকৃতি ও গঠন ভিন্ন হলেও মূল উৎস ক্যানাইন দন্তই। পরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তরটি আমরা দেখে নেব। অপশন এ, 26শে জানুয়ারি 1950। ভারতের সংবিধান লেখার কাজ শুরু হয় 9 ডিসেম্বর 1946 সালে। 26শে জানুয়ারি 1950 সালের সংবিধান ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন এবং দলিলের সূচনা, যা দেশের রাজনৈতিক ও আইনগত ভিত্তি গঠন করেছে। কিছু সংক্ষেপে এই ব্যাপারে আমরা জেনে নিই। কার্যকর তারিখ 26শে জানুয়ারি 1950। এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। সংবিধানের খসড়া প্রণয়ন শুরু হয় 1946 সালের ডিসেম্বর মাসে। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন সংবিধান খসড়া কমিটির সভাপতি। এটি চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে 26শে নভেম্বর 1949। 26শে জানুয়ারি তারিখটি কেন বেছে নেওয়া হয় সেটা আমরা একটু দেখে নেব। 1930 সালের এই দিনেই ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা লাভ করে। সেই ঐতিহাসিক দিনটিকে সম্মান জানাতেই সংবিধান কার্যকরের জন্য এই তারিখ বেছে নেওয়া হয়।
সংবিধানের কিছু বৈশিষ্ট্য। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। এতে রয়েছে প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, পরিচালনার নীতিমালা ইত্যাদি। ভারতকে ঘোষণা করা হয় সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। প্রথম প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950। এই প্রথম প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে উদযাপন শুরু হয়। প্রশ্ন নাম্বার 5, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? ফার্স্ট অপশন আকবর, মুঘল সম্রাট আকবর। ফতেপুর সিক্রি মুঘল সম্রাট আকবর কর্তৃক নির্মিত হয়েছিল। ফতেপুর সিক্রি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলার একটি ঐতিহাসিক শহর, যা মুঘল সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। নির্মাণকাল 1600 শতকের শেষ ভাগে, 1571 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন। আকবর তার প্রিয় সুফি সাধক শেখ সেলিম চিস্তির আশীর্বাদে পুত্র লাভ করেন। এই ঘটনার স্মৃতিতে এবং তাকে সম্মান জানাতে এই শহর গড়ে তোলেন। ফতেপুর সিক্রি ছিল মুঘল সাম্রাজ্যের অস্থায়ী রাজধানী। 1571 থেকে 1585 সাল পর্যন্ত রাজধানী হিসাবে স্বীকৃত ছিল। স্থাপত্য বৈশিষ্ট্য কিছু দেখব। মুঘল, পারস্য ও হিন্দু স্থাপত্য শৈলীর মিশ্রণ, লাল বালু পাথরে নির্মিত। বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ, শেখ সেলিম চিস্তির দরগা, দেওয়ানি আম ও দেওয়ানি খাস, পঞ্চমহল ইত্যাদি হলো স্থাপনা। এখনকার বর্তমান অবস্থা এখানকার হচ্ছে, এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে পাশে ছবিটি দিয়ে দেওয়া হয়েছে এবং লোকেশন দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট, কেরালার রাজ্য পশু কোনটি? ভারতীয় হাতি, বাঘ, সিংহ, একশৃঙ্গ গন্ডার। তার মধ্যে সঠিক উত্তরটি আমরা দেখে নিচ্ছি, ভারতীয় হাতি। কারণ কেরালার রাজ্য পশু হলো ভারতীয় হাতি। এটি কেরালার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। কেরালার বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাতির ব্যবহার খুব সাধারণ, বিশেষত মন্দির উৎসবগুলিতে। এছাড়া কেরালার বনভূমিতে ভারতীয় হাতির প্রচুর উপস্থিতি রয়েছে এবং এটি রাজ্যের জীব বৈচিত্র্যেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক। আয়ু, ভারতীয় হাতির আয়ু সাধারণভাবে 60 থেকে 70 বছর। ওজন, পুরুষ হাতির ওজন প্রায় 4000 থেকে 5000 কেজি, মেয়ে হাতির ওজন 2500 থেকে 3500 কেজি। বুদ্ধিমত্তা, হাতির মস্তিষ্ক বড় ও জটিল। মানুষের পরেই অন্যতম বুদ্ধিমান প্রাণী হলো এ হাতি। স্মৃতিশক্তি অসাধারণ, সামাজিক কাঠামো ও অনুভূতি বোঝার ক্ষমতা এদের আছে। ধর্মীয় সামাজিক রীতি, হিন্দু ধর্মে হাতিকে পূজনীয় মনে করা হয়, গণেশ দেবতা রূপে পূজিত হয়। মন্দির উৎসব, বিশেষত দক্ষিণ ভারতে হাতি ধর্মীয় মিছিলের অংশ হয়। রাজা বা দেবতার বাহন হিসাবে প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়েছে। বৌদ্ধ ধর্মেও হাতিকে পবিত্র প্রতীক ধরা হয়। এখানে ম্যাপের মধ্যে কেরালা রাজ্যটি দিয়ে দেওয়া হয়েছে, এই লোকেশন। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? এখানে সি অপশন মৎস্য চাষ হচ্ছে সঠিক উত্তর। কারণ নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন মূলত মৎস্য চাষ ও জলজ প্রাণী উৎপাদনের ব্যাপক বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা 1970-এর দশকে শুরু হয়। এর মূল লক্ষ্য ছিল জলজ সম্পদের টেকসই ব্যবহার ও মাছ উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কৃষি ভিত্তিক আয়ের উন্নয়ন ঘটানো। এই বিপ্লবের মাধ্যমে ভারত মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। দুধ হচ্ছে সাদা বিপ্লব, সবুজ বিপ্লব হচ্ছে কৃষি। এর পরের ধাপে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল। 1970-এর দশকে এটি শুরু হয়। উদ্যোক্তা হলেন ডক্টর আর কে শ্রীবাস্তবকে অনেকে নীল বিপ্লবের পথপ্রদর্শক বলেন। উদ্দেশ্য, মাছ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বাড়ানো। ফলাফল কি?
ভারত আজ বিশ্বের অন্যতম বড় অভ্যন্তরীণ মাছ উৎপাদনকারী দেশ। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো। পরের দিন আবার নতুন আলোচনা নিয়ে চলে আসবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। সঙ্গে থাকো, দেখতে থাকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।